আরে ও তোর দেওয়া শাড়ি পরবে হংসিনী, এত কষ্ট পাস না। ঠিক আছে মেজো কাকি, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই হবে। ও মেজো কাকি শোনো না, আমার না মাথায় অন্য একটা কথা আসছে। দেখো যতই হোক তোমার বউ তো অনেক বড়লোক বাড়ির মেয়ে, তাই না? এখন যদি দুলাল কুমারের ওই সস্তা শাড়িটা যদি না পড়ে তখন কি হবে? এবার কি কথা শোনা? কেন কি হয়েছে? আমি তো ঠিকই বলছি, তুমি একবার ভেবে দেখো না। তোমার বউ হতেই পারে এখন চোখ খোলাজের ভয় হয়তো ওই শাড়িটা অ্যাকসেপ্ট করলো, কদিন পরে হয়তো ওই ঘর মোছা হিসেবে ইউজ করতে পারে, নেতা হিসেবে। আর না তো ওর, আরে ধরো না, ওর ওই বাপের বাড়ির লোকজনকে কোনো হয়তো কাজের লোককে হয়তো দিয়ে দিতে পারে, সেটা হতেই পারে না? কোনোদিন না। কাজের লোককে কেন দিয়ে দেব? আমি তো নিজেই পরবো শাড়িটা। শোনা বৌদি, এদিকে এসো। আরে এসো না, কথা বলবো। কি হয়েছে? বলছি, তুমি কি তোমার হাজবেন্ডকে এভাবেই ডিসরেসপেক্ট করো গো? মানে? না মানে দেবা দাদা ধরো তোমাকে কোনো একটা একটু কম দামি বা সস্তার কিছু এনে দিলে এভাবে কথা শোনাও? শোনাও না তো নিশ্চয়ই। তাহলে আমাকে কেন বলছো বলো তো এভাবে? আমার হাজবেন্ড আমার জন্য একটা এত সুন্দর শাড়ি নিয়ে এসেছে নিজে হাতে, আমি সেটা পরবো না? বুঝো কি, অন্য কোনো দিন সন্ধেবেলা না, আমি আজকে সন্ধেবেলায় এই শাড়িটা পরবো, বুঝেছো? আচ্ছা, অনুষ্ঠানটা কখন শুরু হবে গো? এই তো তোরা পুরো তৈরি হয়ে নিচে চলে আয়, তারপরেই শুরু করে দেবো। ঠিক আছে, আমরা আসি। এই শোনা, এই শোনা, চল। বলছি, সত্যি আপনি সন্ধেবেলা শাড়িটা পরবেন? পরবোই তো, আর এমনিও তো বউ ভাতের অনুষ্ঠানে অনেকগুলো শাড়ি লাগেই। থ্যাংক ইউ আমাকে এই শাড়িটা গিফট করার জন্য। এই শাড়িটা না আমার লাইফের বেস্ট গিফট। আপনি যেভাবে একজন বাইরের মানুষ হয়ে আমাকে প্রোটেক্ট করছেন, তাতে যে আমি আরো বেশি করে আপনাকে ভালোবেসে ফেলছি সেনরিটা। আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমাদের এই বিয়েটা মিথ্যে। কি হলো, কি ভাবছে? কিছু না। চলুন এবার তাড়াতাড়ি ঠিকঠাক করে চুলটুল আছড়ে নিন, একসাথে দুজনে যাব। কোথায়? সে কি, যে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য এত কষ্ট করলেন, এত কিছু করলেন, সেটা ভুলে গেছেন? ও না। শুনলেনই তো, আমরা না গেলে অনুষ্ঠান শুরুও হবে না। আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ শুনুন, বলুন। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। একটু আগে আপনার কথাগুলো শুনে আমার কি মনে হয়েছিল জানেন? আমাদের হয়তো সত্যিকারের বিয়ে হয়েছে। আর আমি হয়তো সত্যি সত্যি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি। দেখুন, আমার দায়িত্ব না নিলেও আপনাকে কিন্তু আপনার নিজের দায়িত্ব নিতে হবে হিরো। আর আমি আপনার পাশে থেকে আপনাকে গাইড করব। উই আর বেস্ট ফ্রেন্ড, রাইট? রাইট। এরকম রোমান্টিক হিরোর মতো তাকিয়ে থাকার কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, আমি যাচ্ছি, আপনি আসুন। তোকে খুব মিস করছি রে চিনি।
আজ যদি সত্যি ধুমধাম করে তোর বৌভাতটা হতো তাহলে আমরা একসাথে কত মজা করতাম বলতো সবাই। যদিও আমি শিওর আজ ওই বাড়িতে ছোট করে হলেও বৌভাত হচ্ছে। লক্ষ্মীদিকে আমি যতটুকু চিনেছি, লক্ষ্মীদি কোনো আনন্দ থেকে তোকে বঞ্চিত করার মানুষ নন। অথচ দেখ, তোর বাড়ির লোকরাই, আমরাই থাকতে পারলাম না। ভালো লাগছে না। কেন রে, কি হলো? শরীর টরীর ঠিক আছে তো? না বৌমনি, শরীর ঠিক আছে, তাহলে মন ঠিক নেই। দিদিভাই নেই না, ভালো লাগে বলো? আচ্ছা বৌমনি, আজ তো দিদিভাইয়ের বউ ভাত, ওই বাড়িতে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হচ্ছে। তুই আসার আগে আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। তাহলে আমরা তো একটা কাজ করতে পারি, মানে বাবা দাদা ভাইকে কিছু বলার দরকার নেই, তো তুমি আর আমি মিলে লক্ষ্মীদের বাড়ি চলে যাই। তুই আর আমি মিলে লক্ষ্মীদের বাড়ি? হ্যাঁ, সেটা অবশ্য যাওয়া যেতেই পারে। ওই বাড়ির মানুষগুলো এত ভালো, আমরা গেলে নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবে না বল? বিশেষ করে লক্ষ্মীদি। আচ্ছা দীপ্ত, তোর কি মনে হয় লক্ষ্মীদি আমাদের উপর রাগ পুষে রেখেছে এখনো? নিশ্চয়ই না, বল? না বৌমনি, ওরা ওরকম নয়। আমি তো বলছি বাবারা কিছু জানতে পারবে না, তুমি আর আমি মিলে ওই বাড়িতে যাবো, আর যাওয়ার সময় দিদিভাইয়ের কিছু পছন্দের জিনিস বা ভালো কিছু গিফট নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু দীপ্ত যাওয়াটা কি ঠিক হবে? ওরা তো আমাদের ইনভাইটও করেনি। বৌমনি, তাতে কি হয়েছে? তুমি এসব ভেবো না তো। তুমি তো নিজেই বললে, বলো লক্ষ্মীদিরা খুব ইজিলি আমাদের অ্যাকসেপ্ট করে নেবে। আর আমার কি মনে হয় জানো তো, ওরা আমাদের ইনভাইট করতে আসতো, কিন্তু দিদিভাই হয়তো বাবা আর দাদা ভাইয়ের কথা ভেবে ওদের না করেছে, তাই ওরা আসেনি। আমরা ওখানে যাই না, গিয়ে দেখি কি হচ্ছে। ঠিকই বলেছিস, যাওয়াই যায়, শুধু কেউ জানতে না পারলেই তো হলো, বল? প্রশ্নই উঠছে না বৌমনি, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর আমার তো কনফার্ম মনে হচ্ছে, মানে এই বাড়িতে এলে ওরা যদি বাবা দাদা ভাইয়ের দ্বারা ইনসাল্টেড হয়, তাই জন্যই ওরা আসেনি, নইলে ওরা আমাদের ইনভাইট করতো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। সন্ধ্যাবেলা আজকে আমরা ওখানে যাবো, আর তুই যেরকম বললি দুলাল আর চিনির জন্য একটা সুন্দর গিফট নিয়ে যাবো। ওকে, আমি তাহলে যাই, রেডি হই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তুমিও রেডি হয়ে নাও, লেট হ্যাঁ, করো না কিন্তু, তাড়াতাড়ি যাবো। দীপ্ত, হ্যাঁ বৌমনি বলো। বলছি যে একটা কাজ যখন লুকিয়ে করছি, সঙ্গে আরেকটা কাজও লুকিয়ে করলে হয় না? বুঝলাম না। মা চিনির বিয়ের জন্য যে গয়নাগুলো গড়িয়ে রেখেছিলেন সেগুলো তো আলমারিতেই রয়েছে। আমরা যাচ্ছি যখন ওখানে, চিনিকে ওগুলো দিয়ে দিন আজকে আমরা। বৌমনি তুমি কথাটা ঠিকই বলছো, কিন্তু বাবাদের না জানিয়ে যদি গয়নাগুলো দিই, মানে কোনো কি হিন্ট দেবো আমরা? না না, তুই কি পাগল হয়ে গেছিস? এমনি বলছি না যে ও বাড়ি যাচ্ছি, গয়নার কথা বললে যাওয়াটাই ভেস্তে যাবে মাঝখান থেকে। তাহলে মানে ঠিক আছে, কি করব? আমি তো বলছি ঠিক হবে দীপ্ত। মা নিজে আমায় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন চিনির বিয়ের সময় যাতে এই গয়নাগুলো আমি চিনিকে পরিয়ে দিই। বিয়ের সময় তো মেয়েটা কোনো সাজগুজি করতে পারেনি, অন্তত বউ ভাতের দিন গয়নাগুলো পড়ুক, নিজের মায়ের গয়না বলে কথা। এইটুকু না করতে পারলে আমার মনটা খুব খচখচ করবে দীপ্ত। ঠিক আছে ক্রাইম পার্টনার, তুমি যখন বলছো তখন আমরা গয়নাগুলো নিয়েই লক্ষ্মীদির বাড়ি যাব। ডান? ডান। তাহলে আজ সন্ধেবেলা অপারেশন লক্ষ্মীদির বাড়িতে দিদিভাইয়ের বউ ভাত। ইয়েস! মেজো থালাটা নিয়ে আয়। আসছি দিদি। সব দিয়েছিস তো ঠিক করে? ঠিক আছে। দুলাল ধর। দুলাল, এত বড় লোকের মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ, ভেবে দেখো দুলাল কুমার, পরে সামলাতে পারবে তো? বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু হয় সোনালি। মানে? মানে আজকে দুলাল অল্প পয়সা রোজগার করছে, এই থেকেই একদিনও অনেক টাকা রোজগার করবে। মা, আমি কিন্তু কথাটা ভেবেই বললাম। দেখো, আজকে 4,000 টাকা রোজগার করতে গিয়ে তোমার দুলাল কুমারের কিন্তু একেবারে নাজেহাল অবস্থা, চোখ মুখ ফাটিয়ে যা করে। আরে বাবা, তাতে কি হয়েছে? আসল কথা হলো ও তো চেষ্টা করেছে আর পেরেছেও। আমি যেদিন প্রথম এই বাড়িতে বউ হয়ে আসি,
সেদিন তোমার বাবার কি ছিল জানো? কি আর থাকবে, ওই তো মাছের আড়ত থেকে অল্প কিছু রোজগার আর এই সামান্য দোকানটা। তাও দোকানটার যে অবস্থা ছিল ভালো করে চলতোই না। ঠিক, একেবারে ঠিক বলেছে। কিন্তু কিন্তু জানিস হাস, যখন আঙ্কেল আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে বলেছিল তখন বলার মধ্যে একটা জোর ছিল যে সারা জীবন ও আমাকে ভালো রাখতে পারবে। দুলাল, এই থালাটা না এক হাতে এরকম ধরবি আর ভাতের থালাটা ডান হাতে এরম ভাবে ধরবি। হ্যাঁ ধর। হ্যাঁ, ওপর ওপর থাকবে দুটো। হ্যাঁ ঠিক আছে। তবে কি জানো, মুখে ভাত কাপড়ের কথা বললেও আমি মনে মনে কিন্তু অন্য কথা বলেছিলাম। আমি বলেছিলাম, লক্ষ্মী, আজ থেকে তোমার সব আনন্দের দায়িত্ব নিলাম। আনন্দের দায়িত্ব মানে? আনন্দ মানে এই যে তোমার দিদির যে বাজখাই হাসিটা, যেটা এই বাড়িতে বসে হাসলে ওই যাদবপুর স্টেশন থেকে শোনা যায়, সেটা যেন সারা জীবন বজায় থাকে। এই তুমি বাজে কথা কেন বলো গো? আরে হ্যাঁ, বাজে কথা কেন? আরে সত্যি কথা বলতে দোষটা কি সবার সামনে? জানিস আর সেই সময় আমি মনে মনে কি বলেছিলাম? কি গো? মনে মনে বলেছিলাম আঙ্কেল যাতে সারা জীবন গালেই টোলটা ফেলে হাসতে পারে। শোনা, বলো। দেখো, এত বছর হয়ে গেছে কিন্তু মা বাবার মধ্যে প্রেমটা কিন্তু এখনো যায়নি। প্রেম না ঢং, ছাড়া তো পুরো বসে শুধু নাটক। তুমি না মানে এই দেখ, এখনো পর্যন্ত আঙ্কেলের গালে কিন্তু টোলটা পড়ে। কি বলে হচ্ছে? আরে কি আশ্চর্য ব্যাপার। অমনি নিজে তো খুব বলছিল, এখন যে আমি বলছি অমনি লজ্জা পেয়ে গেল। না না, ছোটদের সঙ্গে বাড়াবাড়ি করছো না। ঠিক আছে, এই দুলাল, এবার দেরি হয়ে যাচ্ছে, এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু কর। হ্যাঁ নে, শুরু কর। দাঁড়া, আমি ক্যামেরাটা রেডি করি। আচ্ছা, চ রেডি। ভাত কাপড়ের থালা হাতে নিয়েই বলছি, এর আগে আমি কোনোদিন কারো দায়িত্ব নিইনি। দায়িত্ব কি জিনিস আমি জানতাম না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতাম। হঠাৎ করে আজ যখন এত বড় একটা দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লো, আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম এই সব কিছু ছেড়ে পালিয়ে যাব। তারপর মার মুখ, বাবার মুখ এবং আপনার মুখ মনে পড়ল। আর পালাতে পারলাম না। এই দাদা ভাই, তুই ছোট বৌদিকে আপনি করে কেন বলছিস? আমার মনে হয় আমার ভাইটা না সবার সামনে তুমি করে ডাকতে লজ্জা পাচ্ছে। নাটক দেখে আর বাঁচি না। একটা উটকো বিয়ে, তাই নিয়ে কত নাটক। আর কি করা যাবে, সহ্য করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি রে দাদা ভাই, ভিডিও করছি তো, আর কিছু বলবি না? আর কি বলবো, শুধু এটাই বলবো যে জীবনে প্রথমবার নিজের রোজগারের টাকায় চাল, মাছ, মাংস এবং একটা শাড়ি কিনে আনতে পেরেছি। এটা যেন আমি সারা জীবন করতে পারি। তার মানে আমাদের দুলাল এটা বলতে চাইছে যে বিয়ের আগে মা কিছুই শেখায়নি, যেই বিয়েটা হলো, বউয়ের দায়িত্বে পড়লো, অমনি আমার দুলাল বাবু দায়িত্ববান হিরো হয়ে গেল, তাই তো? আর লজ্জা পেতে হবে না, থালাটা দে ওকে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবি?
এই নিন হুংসিনী, আজ থেকে আমি তোমার হাসি আর খুশির দায়িত্ব নিলাম। আমি চেষ্টা করব এই বাড়িতে তুমি যতদিন থাকবে ততদিন যেন আনন্দ এবং সম্মান নিয়ে থাকতে পারো। এই দুলাল, কি বোকার মতো কথা বলছিস? বিয়ের পর শ্বশুর বাড়িটাই হলো মেয়েদের একমাত্র জায়গা, সারা জীবন সেখানেই থাকতে হয়। আর শ্বশুর বাড়ির পরিচয় হচ্ছে ওর পরিচয়, এরকম বোকার মতো কথা বলতে নেই। আসলে হিরো তো সুপারস্টার হবে না, তখন তো অনেক বড় ফ্ল্যাট কিনবে, তখন আমরা সবাই মিলে ওখানে শিফট করে যাব, সেজন্যই ও বলেছে, ওটাই ও মিন করেছে, তাই না হিরো? হ্যাঁ, সেটাই তো বলছিলাম। কি ভাবছে রে? ভাবছি না, স্বপ্ন দেখছি। যেটা দুঃস্বপ্ন হতে আর বেশি দিন বাকি নেই। আমার ভাবতে সত্যি খুব ভালো লাগছে যে আপনি বুঝতে পেরেছেন। ও তুমি ছোট বৌদি, তুমি তুমি বুঝতে পেরেছো যে দায়িত্ববোধ কাকে বলে। এবার কিন্তু নিজের দায়িত্বটা নিতে হবে। এতদিন তুমি শুধু মনে মনে চাইতে হিরো হতে, মনে মনে লক্ষ্য স্থির করেছিলে, কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছতে হবে সেটা তুমি বুঝতে পারতে না। আজ আমি তোমাকে সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি যাতে নিজের লক্ষ্যে পৌঁছতে পারো, সাকসেসফুল হতে পারো, তার দায়িত্ব আমি নিলাম। এবার ওকে থালাটা দে। দুলাল, আজ থেকে যে তোরা একে অপরের দায়িত্ব নিলি, সারা জীবন তোরা একে অপরের সঙ্গে থাকবি, পারবি তো? হ্যাঁ মা, পারবো। কিরে হাস, তুই পারবি তো? পারবো। এবার হাতে হাতটা দে। দে। দুজন দুজনের হাতটা ধরো, ধরো, হ্যাঁ ধরো। দুলাল ধর ওর হাতটা। আবার দুলাল হাতটা রাখ। মনে রাখবি, বিবাহিত জীবন ওঠা পড়া, ভালো লাগা, খারাপ লাগা, মান অভিমান সব কিছু আসবে, কিন্তু কখনো একে অপরের সাথ ছেড়ে দেবে না, কেমন? আর কোনো ভারী কথা নয়, প্রত্যেককে কান খুলে শুনে রাখো। আজকে ছোট বৌমা আর ছোট ছেলের বউ ভাত। আজকে সন্ধেবেলাটা আমরা হই হই নাচ গান খাওয়া দাওয়া করে অনুষ্ঠান সম্পন্ন করব।
সত্যি লক্ষ্মীদি এত ভালো রান্না করে না। ভাব দিও না তো, সবই বুঝি। বৌভাতের দিন দুপুরবেলায় ওই পাতি দুটো রান্না খেয়ে তুমি এত- পাতি হলো সেটা মায়ের রান্না। শোনো, মায়ের রান্না যাই হোক সেটা না টেস্টি লাগে। মা মাই তো, আমার তো নিজের মা নেই, লক্ষ্মীদি আমার মা। বুঝলাম। ঠিকই বুঝেছ। লক্ষ্মীদিকে আমি একবার পেয়ে গেছি, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। লক্ষ্মীদির সব কিছুই না আমার খুব ভালো লাগে জানো তো। লক্ষ্মীদির রান্না, লক্ষ্মীদির গায়ের গন্ধ, লক্ষ্মীদির ছোঁয়া, লক্ষ্মীদির বকুনি, সেটাও পর্যন্ত আমার ভালো লাগে। একটা কথা বলি, তুমি এমন ভাবে কথা বলছো না, ঠিক মনে হচ্ছে যেন এই বিয়েটা তুমি দুলালকে দেখে নয় লক্ষ্মীদিকে দেখে বিয়ে করেছো। হ্যাঁ, সত্যি কি ব্যাপারটা তাই? এদিকে এসো, এদিকে এসো, আমি বলছি। এটা না একটা বিশাল বড় সিক্রেট, বুঝলে? এই হংসিনী, আমি তোমার যা হই, আমার কাছে কোনো সিক্রেট ফিক্রেট রাখলে কিন্তু হবে না। বলো না, বলো না, এই বিয়ের সিক্রেটটা। এটা তো বলা যাবে না। আরে বিয়ের সিক্রেটটাই তো বিশাল বড়, ওটাই তো আসল সিক্রেট। এই কি সিক্রেটের কথা বলা হচ্ছে রে? ও মা, আমি কিন্তু কিছু জানি না। ও ও- ও বলছে, ওকে জিজ্ঞাসা কর। আমার পেছনে লাগছো কি লক্ষ্মীদি, তুমি কি পাগল? ও আমার শোনো, আমার পেছনে লাগার মতো এখনো কারো সাহস হয়নি, ঠিক আছে? আমাকে তুমি এখনো বোঝোইনি, চেনোইনি, তবে আস্তে আস্তে বুঝে যাবে কাকে তুমি তোমার বাড়িতে বউ হিসেবে নিয়ে এসছো। তুমি একদম চিন্তা করো না, আমার পেছনে কেউ লাগবে না, আর আমি আমার বরের পেছনে কাউকে লাগতে দেবো না, ঠিক আছে? সেটা আমি জানি, মা আমার ধানি লঙ্কা, কিন্তু শাশুড়িকে একটু ইয়াদ করো। ওটি হবে না। শোনো, আমার শাশুড়ি যদি আমাকে অত্যাচার করে, আমি কিন্তু তাকে নাকানি চোবানি খাওয়াবো বলে দিচ্ছি। আমি তোমাদের ওই সিরিয়ালের শান্ত শিষ্ট বউদের মতো নই কিন্তু, হ্যাঁ? চুপচাপ সবকিছু আমি সহ্য করবো না। ঠিক আছে, তুমি হলে আমার দোষী মেয়ে। এখন এখানটা বসে পড়ো তো, বসে পড়ে সাজে নাও, সাজো সাজো। আমার জন্য পার্লার থেকে লোক এনেছি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবে বলে। পার্লার থেকে? আমি এখনো রক্ষিতে, প্লিজ। বাবা, অমনি না, নতুন বউ বাড়িতে এসেছে, সব ওর জন্য হচ্ছে, আমার জন্য। এ কি, তোমার বিয়ের সময় কে সাজাতে এসেছিল? ওই তো সাজাতে এসেছিল। বাড়িতে যারই বিয়ে হয় ওদের পার্লার থেকেই তো লোক সাজাতে আসে। শোন হাস, এটা যে কোনো মেয়ের জীবনে একটা স্পেশাল দিন। সবাই সুন্দর করে সাজুগুজু করতে চায়, তুই কেন করবি না বল? মামা, না ও করবে না। কেন? দেখো, ও তো বড়লোক বাড়ির মেয়ে, আর ওর এই সস্তার পার্লারের সাজ পছন্দ পেলে ছেড়ে দাও। এই তুমি বাড়ি চলে যাও। এসে তো কিছু করার নেই, আমাদের এই কলোনি এরিয়ে একটাই পার্লার, লাবণ্য পার্লার। আর যারই বিয়ে হয় ওরাই সাজাতে আসে, তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে রে, বিশ্বাস রাখ। তুমি আমার কথা এত ভাবো লক্ষ্মীদি? ভাবতে তো হবেই মা, তুমি তোমার বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো। আমি তো তোমার মা, তোমার ভালো মন্দ সব কিছু তো এখন আমাকেই দেখতে হবে।